আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। যাক, নন্দা নয়, তুই যাবি মাসিমাকে ছাড়তে। মানে মাসিমা বাড়ি রওনা দিলেন, তার মাঝে অরূপের সাথে আরেকবার সেই কুরিয়ার অফিসে যাওয়ার প্ল্যান করলাম। ওরা যখন দ্বিতীয়বার পুতুলটা পাঠিয়েছিল তখন পুতুলের গলার মালাটা ওরা দিতে পারেনি, কারণ মালাটা ওরা খুঁজেই নাকি পাচ্ছিল না। হয় মালাটা ওই কুরিয়ার অফিসেই আছে, আর নয়তো রুচি রেখে দিয়েছিল মালাটা। আমাকে না আজ আরেকবার ওই অরিন্দম ছেলেটির সাথে কথা বলতে হবে। এইবার রাস্তায় সেই কালু গাড়িটাকে আর ফলো করতে দেখা গেল না। কুরিয়ার অফিসে গিয়ে আপনারা আর কয়েকটা কথা ছিল, একটু ভেতরে বসে কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, চলুন না, আসুন। অরিন্দম বাবু, আমি আপনাকে যে কথাগুলো জিজ্ঞেস করব সেগুলো আপনি কিন্তু একটু ভেবে চিন্তে উত্তর দেবেন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আমি তো আমার যথাসাধ্য মতনই চেষ্টা করছি। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আপনারা যেদিন পুতুলটা ডেলিভারি দেন তার দিন তিনেক পরে একজন ভদ্রলোক এসে আপনাদের অফিসে আপনাদের সবাইকে শাসায়, এই বলে যে জিনিসটা ঠিক মতন ডেলিভারি হয়নি, তাই তো? হ্যাঁ, আর ঠিক তার পরের দিনই অমিতবাবু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। হ্যাঁ, ও একটা কথা বলা হয়নি ম্যাডাম। অমিতদার অ্যাক্সিডেন্টের পর যখন ওর বাড়ির লোকেরা হাসপাতালে গিয়েছিল, সেদিনকে ওর বাড়িতে চোর এসেছিল। চোর? কেন, কিছু চুরি গেছিল? মনে তো হয় না কিছু চুরি গেছিল, কারণ ওরা এই ব্যাপারটা নিয়ে হইচইও করেনি। এমনিতে বাড়িতে ওরকম একটা খারাপ ঘটনা ঘটে গেছিল, তাই এই ব্যাপারটা ধামাচাপা পড়ে গিয়েছিল। তার মানে বুঝতে পারছি স্বরূপ, ওরা যেটা খুঁজছিল সেটা ওরা অমিতবাবুদের বাড়িতেও খুঁজতে গিয়েছিল। আর তাই জন্যই খোঁজটা চলতে থাকলো। ঠিক সেই জন্যই রুচিরের বেশ ওরা লন্ডভন্ড করে খুঁজলো। অরিন্দমবাবু, আপনি আমাকে একটা কথা বলুন, ওই দিনের ঘটনার পর, মানে যেদিন পার্সেলটা খোলা হয়েছিল তারপর এবং অমিতবাবু অ্যাক্সিডেন্টে মারা যাবার পর থেকে রুচির বাবুর ব্যবহার কি একটু পাল্টে গিয়েছিল? মানে ওনার হাব ভাব, কথাবার্তা, আচার আচরণ সব কি ঠিক আগের মতনই ছিল? আসলে রুচিরদা একটু অদ্ভুত টাইপের লোক ছিল তো। আগেকারের সেই চনমনে ফুর্তিবাজ লোক না থাকলেও কথায় হেয়ালিটা ঠিক করতোই। তবে সেদিনকে খুব ওকে আনমাইন্ডফুল দেখাচ্ছিল। কি হয়েছিল? আমি সকালে বাইরে বসে কাজ করছিলাম, রুচিরদা পুরনো ফাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল, একটা পুরনো প্রুফ অফ ডেলিভারি বের করাচ্ছিল। রুচিরদা চা খাবে তো? ও রুচিরদা, হ্যাঁ খাবো খাবো। চা নিয়ে আসতে বললাম না? ও দেখছো তো, একটা কাজ করছি, কাজটা করে নিয়ে যাবো। বড্ড বার বেড়েছিস বুঝলি, বড্ড বার বেড়েছিস। রুচিরদা, কি হলো আবার? ও রুচিরদা, কি হলো? হ্যাঁ না, ওই বৃশ্চিকের দংশন। মানে ওই কেঁচো খুঁড়তে কে উঠে, কেঁচো খুঁড়তে কে উঠে, কেঁচো খুঁড়তে কে উঠে, এটাই বলেছিলেন উনি? হ্যাঁ, আসলে রুচিরদার কথার মানে আমরা কেউই বুঝতাম না, তাই আর ঘাঁটাই নিয়ে আর। আচ্ছা, এই ফাইলগুলোর মধ্যেই আপনাদের সব পুরনো কাগজপত্র থাকে, তাই না? হ্যাঁ, গোটা ঘরে তো এগুলো ছড়ানো থাকে। আর এই টেবিলটার উপর থেকে পুতুলটা মাটিতে পড়েছিল, তাই তো? হ্যাঁ, ওরা এমনভাবে টানাটানি করছিল। আচ্ছা অরিন্দমবাবু, ওই ঘটনাটার পর থেকেই রুচির বাবু একটু অন্যমনস্ক ছিলেন, তাই না? হ্যাঁ, মানে ওই ঘটনার পর থেকে ঠিক নয়, তবে রুচিরদা সেদিন কোনোদিন যা করে না সেটা করেছিল। তার মানে ডিউটি আবারে আমার ওপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য বেরিয়ে যায়।
কোথায় যাচ্ছে কিছু বলেছিল? সেটা বলেনি, তবে আমাদের অন্য অফিসে একটা ছেলে আছে সুজন নামে, সে বলেছিল রুচির দাকে একটা গয়নার দোকান থেকে বেরোতে দেখেছে। গয়নার দোকান? সুজন ফোন করে আমাকে বলল রুচির দাকে গয়নার দোকানে দেখার কথাটা। আমি ভাবলাম ব্যাপার কি, রুচির দা আবার বিয়ে টিয়ে করছে নাকি, এই ভেবে আমি ওর পেছনেও লেগেছিলাম একটু। রুচির বাবু কিছু বলেননি? না, সেরকম কিছু বলেনি, তবে আরো দিন দুই কিন্তু ওইভাবে বেরিয়ে গেছিল অফিস থেকে। বুঝলাম। আচ্ছা, আর কোনো অস্বাভাবিক কথা কি উনি বলেছিলেন যেটা আপনার কানে লেগেছিল? মানে ওনার তো একটু হেয়ালি করে কথা বলা অভ্যেস ছিল, তাই জিজ্ঞেস করছি। না, সেরকম কিছু না। আর কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি? না, সেরকম কিছু না, তবে রুচির দা সেদিন আমায় একটা কথা বলেছিল, তখন কানে লাগেনি, এখন মনে হচ্ছে হলেও হতে পারে। কি 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 বলুন তো? এমনিতে আমাদের ওই অফিস বয় ছেলেটা কোনো কমবে না, ওকে আমরা ছাড়িয়ে দেওয়ার কথাই ভাবছি না। শুধু রুচির দাই বলতো ছাড়িয়ে দেওয়া ঠিক নয়, অথচ সেদিন অফিস থেকে বেরোনোর সময় ওকে বললো ভাবছি তোকে রাখবো না পাঠিয়ে দেবো। ওই ছেলেটিকে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিলেন? হ্যাঁ, সেটা অবশ্য বলার কারণ ছিল, সেদিনকে সকালে চা এলো বেলা 12টার পরে, লাঞ্চ এলো বিকেলে, তাই হয়তো বিরক্ত হয়ে গেছিল। তবে এরকম কাজ তো আগেও করেছে, ওই আগে তো এরকম ছাড়িয়ে দেওয়ার কথা বলেনি। রুচির বাবু কেমন মানুষ ছিলেন? সৎ না অসৎ? ওরে বাবা, রুচিরদের মতন অনেস্ট এবং ডেডিকেটেড লোক পাওয়া খুব মুশকিল। ও তো আমাদের এমপ্লয়ি অফ দ্য ইয়ারও হয়েছিল। আগে তো কি একটা ছোটখাটো ফিনান্সিয়াল কোম্পানিতে ছিল, সেখানে তো জানেন টাকা পয়সা নিয়ে কি সব 2 নম্বরই হয়, তাই নিয়ে মালিকের সাথে ঝামেলা হয়, ওর ছেড়ে দিয়েছিল। তারপর কোম্পানি 2 নম্বরই কথা পুলিশকেও জানিয়েছিল। অরিন্দম বাবু আর কিছু বলার মতন আছে? না, আর তো কিছু। চলো ঠিক। আচ্ছা শুনুন না, আপনার যদি আর কিছু মনে পড়ে যেটা আমাকে বলার মতন, আপনি একটু আমায় ফোন করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ মিস্টার দত্ত। হ্যাঁ, আসুন আসুন। এই তুই চেয়ারে পা তুলে বসে আছিস, তোকে সব গোছাতে বললাম না? হিরক, বড্ড বার বেড়েছিস। আমার সব গোছানো হয়ে গেছে, আর তোমরা কথা বলছো, আমি কি করবো? অথচ সেদিন অফিস থেকে বেরোনোর সময় ওকে বললো ভাবছি তোকে রাখবো না পাঠিয়ে দেবো। হীরক ভাই, কি নাম তোমার? হিরক দাস। হীরক। আচ্ছা শুনুন, রুচির বাবু ওকে কবে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিলেন? যেদিনকে অ্যাক্সিডেন্টটা হয় তার ঠিক আগের দিন। ও, রুচিরের কেসটা তুমি অনেকটাই আন্দাজ করতে পেরেছো, তাই না? ঘটনাগুলো তুই যদি পরপর চিন্তা করিস তাহলে তুইও আন্দাজ করতে পারবি। যেরকম কাচের পুতুলটা যখন ওদের হাত থেকে পড়ে ভেঙে যায়, তখনও কিন্তু ওদের একবারও মনে হয়নি যে পুতুলের গলার হারটা মূল্যবান হলেও হতে পারে, তাই ওরা বিশেষ খোঁজও করেনি। তখন আসলে ওরা ব্যস্ত ছিল ওই কাঁচ পরিষ্কার করতে, নতুন পুতুল কিনে তাকে সাজিয়ে গুছিয়ে পার্সেল করে ওই ঠিকানায় পাঠাতে। অরিন্দম বললো না যে ওদের মনে হয়েছিল যে পুতুলের গলার হারটা হয়তো কাচের পুঁতির। আর আমারও মনে হয় না যেটা খুব একটা মূল্যবান কিছু। ওদেরও তো মনে হয়নি, সেই জন্যই তো ওরা বিশেষ খোঁজ করেনি। আমার যতদূর মনে হয় পুতুলের গলা থেকে হারটা খুলে গিয়ে ওদের ওই পুরোনো ফাইল টাইলগুলো ছিল না, তার তলায় কোথাও ঢুকে যায়। পরে রুচির ফাইল ঘাঁটতে গিয়ে হারটা দেখতে পায়।
আরে বাস। রুচিতা, হ্যাঁ ও রুচিতা। না কিছু না, এমনি এই রুচির খুব বুদ্ধিমান ছেলে ছিল। হারটা পেয়ে ওর মনে হয় হারের মধ্যেই কোনো রহস্য আছে। কারণ এর মধ্যে ওই লোকটা শাসিও যায় আর অমিত বাবুর অ্যাক্সিডেন্টটাও হয়। তাই হাতটা পেয়েও বলেছিল যে কেঁচো খুঁড়তে কেউটে। রুচিরের অফিস কলিগকে কোথায় দেখেছিল তোর মনে আছে? জুয়েলারি শপে। রুচির অফিসে হারটা পাওয়ার পরেই ওর মনে সন্দেহ হয়, তাই ও গয়নার দোকানে যায় যাচাই করে দেখতে যে হারটা কিসের হার। গয়নার দোকানে গিয়ে রুচির জানতে পারে যে ওটা হীরের হার। আর তখনই ও দ্বন্দ্বে পড়ে যায়। ও ভাবতে থাকে ও কি করবে, হারটা রাখবে না যেখানে পার্সেলটা পাঠানোর কথা ছিল সেখানে পাঠিয়ে দেবে। সেই জন্যই রুচির ওদের অফিসের ওই ছেলেটি যার নাম হীরক তাকে হেয়ালি করে বলে, তোকে রাখবো না পাঠিয়ে দেব। হীরক, ওই ছেলেটির নাম হীরক শোনার পর থেকেই না আমার মাথায় স্ট্রাইক করে হারটা হীরের হার। হারটা যাচাই করার জন্য বিভিন্ন গয়নার দোকানে গেছিল, আর ঠিক তাই জন্যই পরপর কয়েকদিন অফিস থেকেও বেরিয়েছিল। তার মানে বৌমনি হারটা রুচিরের কাছেই ছিল। ও হারটাকে নিয়ে কি করলো? অরিন্দম কি বললো শুনলি না? রুচির অত্যন্ত সৎ মানুষ ছিলেন। ও আগে যেখানে চাকরি করতো ওই ফিনান্স কোম্পানিতে, সেখানেও অসৎ পথে অনেক টাকা রোজগার করতে পারত, কিন্তু কোনো দিন সেটা করেনি। তাহলে তুই ভাব, এরকম একটা মানুষের হাতে যদি ওরকম একটা দামি হার এসে পড়ে যেটা আবার অন্য কারুর, তাহলে সেটা নিয়ে সে কি করবে? ফেরত দিয়ে দেবে। একদম তাই। রুচিরের নিশ্চয়ই মনে হয়েছিল যে ওরকম একটা সাধারণ কাঁচের পুতুলের গলায় একটা হীরের হার পরিয়ে কেউ কুরিয়ার করে কেন পাঠাবে? তার মানে নিশ্চয়ই ওটার মধ্যে একটা ইল্লিগাল ব্যাপার আছে। তাই রুচির নিশ্চয়ই দ্বন্দ্বে পড়ে গিয়েছিল যে ও কি করবে। আমার যতদূর মনে হয় রুচির বউবাজারের ওই ঠিকানাটাতে গিয়েছিল, আর ওখানে গিয়ে ওর সাথে এমন কিছু ঘটে যাতে ওর মনে হয় যে ওরা ওকে মারবে। সেই জন্যই ও বলেছিল, আমারে বধিবে যে বাজারে বাড়ি শেষে। তার মানে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বউবাজার। ওখানে গেলেই আমরা বুঝতে পারবো যে পরে কি ঘটবে। চল চল। ছত্রিশ বাই 6-1 শ্রীনাথ দাস লেন, সেখানে অলকানন্দা বাগচি তার মেয়ে থাকেন। আর ওনার স্বামী? ওনার স্বামী থাকেন বিদেশে USA তে, কিন্তু ওনার মেয়ে জন্ম থেকে অন্ধ। মা তাই নাকি? আর কেউ থাকে না? না, আর কেউ থাকে না বলতে মেয়েকে দেখাশোনা করার জন্য একজন আয়া থাকেন, কারণ ভদ্রমহিলা একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ডেপুটি ম্যানেজার। এখন তো অনেক রাত হয়ে গেছে, এতক্ষণে নিশ্চয়ই উনি অফিস থেকে বাড়ি চলে এসেছেন। আশা করা যায়। তুই একটা কাজ কর, তুই আমাকে ওনার বাড়িতে নামিয়ে দে। তুই যাস না আমার সাথে? আমি যাবো না, আর কোনো প্রবলেম হলে কি করবে? আরে বাবা, কি সমস্যা হবে? এই তো বললি উনি মেয়েকে নিয়ে একা থাকেন, সঙ্গে শুধু একটা আয়া থাকে। তুই যাস না, এত রাতে পুলিশ দেখলে উনি হয়তো ঘাবড়ে যাবেন। আমি একাই কথা বলবো। বৌমনি, তুমি যে একা যাবে বলছো, কিন্তু তোমার তো ভিজিটিং কার্ড নেই। তোমাকে যদি জিজ্ঞেস করো যে তুমি কোথা থেকে আসছো, কেন আসছো, তখন কি বলবে? কি করছো মাম্মা? আরে ধমকাচ্ছ কেন? আমি কি কি করে জানবো তুমি? হ্যাঁ, পড়ছিলে। আমি কি হ্যাঁ, আচ্ছা, আমি তো তোমার স্বামী হতে চলেছি। আমি কি অন্তর্যাম?
ওকে ওকে চিল চিল চিল, আমি আর কি মারছি না, ঠিক আছে, ওকে ওকে। বলছি শোনো না, অনেকদিন তো দেখা হয়নি, কাল একবার দেখা করবে? আরে না রে বাবা, স্কুল কামাই করতে কেন বলবো, আমরা তো স্কুলের পর দেখা করবো না। এরকম করো না, কতদিন আমাদের দেখা হয়নি বলো তো? মাম্মাটা আমাকে একটু মিস করে না? না শোনো না, এক দাও না। আরে এখন বাড়িতে সবাই সব জানে। প্লিজ একটা একটা একটা, প্লিজ প্লিজ প্লিজ। ছাড় না, আয় 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 ছোড়া, কে ফিসফিস করছিস রে? কে ফিসফিস করছিস? আমি চুমু চাইনি। নমস্কার, জেট কুরিয়ার সার্ভিস থেকে আসছি। কুরিয়ার সার্ভিস থেকে? আপনি তো মিসেস অলকানন্দা বাগচি? হ্যাঁ, আমি মিসেস বাগচি, কিন্তু আপনি? আমি ওই কোম্পানিতে চাকরি করি, আপনার সাথে একটু কথা ছিল। কুরিয়ার কোম্পানিতে? কি ব্যাপার? ওই কিছুদিন আগে না আমাদের কোম্পানিতে একটা এই ঠিকানা থেকে কমপ্লেন করা হয়েছে, একটা জিনিস ঠিক মতন ডেলিভারি হয়নি, সেই জন্যে। এই ঠিকানা থেকে? এটাই তো 36/6/1। হ্যাঁ, অ্যাড্রেস একদম ঠিকই আছে, কিন্তু কুরিয়ার সার্ভিস থেকে? আমি একটু ভেতরে এসে কথা বলতে পারি, মানে যদি কিছু মনে না করেন তো? এ কি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন, আপনার জল। ও, থ্যাংক ইউ। সাবিত্রী, তিতলির রান্নাটা বসিয়ে দিও। হ্যাঁ, যেটা বলছিলাম, ডেলিভারির ব্যাপারে আমি কিন্তু কোনো কমপ্লেন করিনি। আমার মনে হচ্ছে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। অফিস থেকে তো এই ঠিকানাটাই দিল। কয়েকদিন আগে এই ঠিকানায় পাঠানো একটা পার্সেল নিয়ে একজন কমপ্লেন করতে এসেছিলেন আমাদের অফিসে। এখান থেকে কে যাবে? আমি শিওর আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে বলছেন? কিন্তু এই ঠিকানাটাই তো বলেছিল। কিছু যদি মনে না করেন, মানে আপনার এই ঠিকানায় তো প্রায় পার্সেল আসে, তাই না? হ্যাঁ, আমাদের এখানে প্রায় পার্সেল আসে, সেটা তো আপনাদের কুরিয়ারের থ্রু দিয়েই আসে। আর আমি এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো কমপ্লেন করিনি। আশ্চর্য, দেখুন তো, আমরা নাকি ঠিক জিনিস ডেলিভারি করিনি বলে সেদিন একজন কমপ্লেন করে এলেন। তিতলি, তিতলি কি করছো? না না, ঠিক আছে ঠিক আছে। আমি কি বলো তো তিতলি? আন্টি। ঠিক বলেছো। কিন্তু তুমি আমার নাম জানলে কি করে? এই যে একটু আগে তোমার মা ওই আন্টিটাকে বললো তিতলির জন্য খাবার রান্না করো, ব্যাস আমি জেনে গেলাম যে এই মিষ্টি মেয়েটার নাম হচ্ছে তিতলি। ওটা তো আয়া আন্টি, আমি সাবি পিসি বলে ডাকি। ও তাই? এটা কে বলো তো? এটা এটা আমার মেয়ে। তাই? এই নাও, তোমার মেয়েকে তোমার কাছে রাখো। আসলে আপনাদের কুরিয়ারের থ্রু দিয়ে যে জিনিসগুলো আসে, সেগুলো সব ওর জন্য। ওর? হ্যাঁ, ওর জন্যই আসে। আসলে ওর বাবা তো এখানে থাকে না, ওই সারা বছর ধরে কিছু জামা কাপড়, খেলনা, এইসব ওর জন্যই পাঠায়। বলতে পারেন এখানে থাকে না বলে এইভাবেই কম্পেনসেট করে। আসলে আই এম সো সরি। আপনি চা খাবেন?
হ্যাঁ, খেলে মন্দ হয় না, অবশ্য যদি অসুবিধে না হয় তাহলে। না না, অসুবিধার কি আছে? সাবিত্রী, 2 কাপ চা করবে, 1 কাপ আমার আর আপনার, মানে চিনি দুধ নর্মাল তো? হ্যাঁ হ্যাঁ, নর্মাল।